সম্মানিত দর্শক, পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের যোগসূত্র জুড়ে আমরা আলোচনা করতে চাই ডেঙ্গুর ভয়াবহতা এই শিরোনামে। শিরোনামটা কেন প্রাসঙ্গিক দুটো লাইন বলে নেই। সেটি হলো, গণমাধ্যমের যদি আপনারা শিরোনামগুলো দেখেন বা যারা ভুক্তভোগী তাদের জায়গা থেকে নিশ্চয়ই পরিষ্কার এটি যে শিরোনামগুলো এরকম যে ডেঙ্গু ঝড়ের আশঙ্কা, যেখানে কালবৈশাখী ঝড়ের দেখা নেই সেখানে ডেঙ্গু ঝড়ের একটা আশঙ্কা করা হচ্ছে। একই সাথে আরও ভয়াবহ হতে পারে কিনা এবছরে ডেঙ্গু, এরকম নানান রকম শিরোনাম আছে। সেটি কেন আছে? কারণ পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি তাহলে এই সংখ্যার যথেষ্ট কারণ আছে এবং সেটি নিয়ে এবং গত বছর একটা বিরাট সংখ্যক এই কারণে বলছি 1700 মানুষ প্রাণ হারিয়েছিলেন ডেঙ্গুতে এবং একটা বছরের সংক্রমণ ছিল 3,21,000, যেটি তার আগের 20 বছরেও তার চেয়ে কম ছিল। হঠাৎ করে এই পরিবর্তন জলবায়ুর কারণ এবং আমরা কি আসলে ডেঙ্গু মশার যে লার্ভা সেটি নিধন করতে পারলাম না, উদাসীনতা ছিল, কতটুকু দায়িত্বের অবহেলা ছিল বা কতটুকু কি কারণ ছিল, এই বিষয়গুলো আমরা দেখতে চাই। সাথে চিকিৎসার একটা বড় জায়গা কিন্তু আছে যে এটি আসলে ম্যানেজমেন্ট করার জন্য সামনে কিভাবে কি অবস্থা হবে এবং তার প্রেক্ষিতে কি ব্যবস্থা হবে, সামগ্রিক আলোচনাটাই আমরা করতে চাই। সমস্ত কিছু মিলেই যোগসূত্রটা আজকে আমরা নিরূপণ করতে চাই, কেন শঙ্কা বা ভয়ভীতির জন্য নয়, যাতে আমরা এই সংকটটাকে মোকাবেলা করতে পারি। সেই জায়গা থেকেই আলোচনার আয়োজন এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন এবং তিনিও খুবই পরিচিত আমাদের, ডাক্তার আয়েশা আক্তার, উপপরিচালক টিবি হাসপাতাল। আপনাকেও স্বাগত জানাই। এবং স্যার, জনাব ডাক্তার এবিএম আবদুল্লাহ, আপনার কাছেই আসি। শুরুতে পরিসংখ্যানগুলো আপনিও জানেন এবং গণমাধ্যমের জায়গা থেকে খুবই ভয়াবহ, যেটি আমি বলছিলাম। মানে এটি কেন, মানে চিকিৎসক হিসেবে যদি আপনি বলেন, এটি হয়তো কীটতত্ত্বের একটা জায়গা, সেটিও আপনি বলবেন যে এই যে 20 বছরের একটা একরকম হিস্ট্রি, গত বছর এবং এবছরে এই পর্যন্ত ভয়াবহ আকারে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব, সেটি কেন বলে আপনার মনে হয়, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে তো একজন বিশিষ্ট ডক্টর আয়েশা আক্তার, আপনার তার পরিচয় জেনে গেছেন। তো শুরুতে যেটা বলছেন, আপনার কথার একটা প্রতিধ্বনি করি, একটা আলোচনা, সুন্দর একটা আলোচনার দরকার। আসলে জনগণকে সচেতন করা, সতর্ক করা, কিন্তু কারো ভয় ধরানো কিন্তু উদ্দেশ্য না, তাই না? কেউ যেন ভয় না পান। এই যে যেমন শুরুতেই ডেঙ্গু ঝড় বললেন বা পরিসংখ্যান দেখা যায় 20 বছরে যা না হলেও গতবার কিন্তু তার চেয়ে অনেক, এটা সত্যই অবশ্যই একটা ভয়ের কারণ হতেই পারে। প্রথম কথা হলো যে গতবার দেন আপনার 2023 কিন্তু হাইস্ট ছিল 3,21,000 এবং মারা গেছে 1705 জন, অনেক, এটা হলো সবচেয়ে বেশি। 2022-ও কম ছিল, এত ছিল না। 19 থেকে শুরু হয়ে কম, আসলে ডেঙ্গু তো নতুন না, সেই 2000 সন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তখন আক্রান্ত তখনও প্রচুর, ওইবার প্রথম ছিল তো, যদিও ডেঙ্গু কোনো নতুন রোগ না, আসলে আমাদের জানা ছিল না। 2000 থেকে আমরা প্রথম ডেঙ্গু সম্বন্ধে জানতে পারি। তারপর ডে বাই ডে ডেঙ্গু কিন্তু এমনিতেও মাঝে মধ্যে কয়েক বছর পর কিন্তু হঠাৎ করে বাড়ে, এটা কিন্তু ডেঙ্গুর চরিত্রটাও এরকম। আর শত্রু তো আমরা চিনি, এডিস মশা ছিল, আছে, ভবিষ্যতেও তো মশার সঙ্গে আমাদের বসবাস করতেও হবে, সুতরাং ডেঙ্গুর সঙ্গেও হয়তো বা বসবাস করতে হবে আমাদেরকে, এটা সত্য। প্রবলেম হলো এই যে ভয়ানক আকারে, ভয়াবহ আকারে যদি এটা দেখা দেয়, তাহলে জনগণের মধ্যে একটু আতঙ্ক অবশ্যই হয়। বিশেষ করে যে রোগে মারা যায় ওটা তো ভয় বেশি হয়, যেহেতু 1705 জন গতবার মারা গেছে, তো ভয় থাকতেই পারে। এবারও কিন্তু যদি দেখেন এই মাস পর্যন্ত, এই যে মে মাস পর্যন্ত আক্রান্ত কিন্তু প্রায় 2000, প্রায় 2300 কতজন হয়ে গেছে, মারাও গেছে 27, আর কোনো রিপোর্টে 29 জনের কথা বলা হয়েছে। গতবার এই সময়টাতে এত কিন্তু আক্রান্ত ছিল না এবং মারাও কিন্তু এত যায় না, সুতরাং এটা একটা ভয়ের কারণ আর কি। আর একটা কথা বললেন যে কেন এত হলো, কারণটা হলো ডেঙ্গু একসময় মনে করতাম যে খালি এটা মৌসুমি রোগ, ওই এপ্রিল মেতে শুরু হবে, সেপ্টেম্বর অক্টোবর শীতের প্রকোপে যখন শীত শুরু হবে তখন এটা মনে হতো, কিন্তু দেখা যায় এটা আর মৌসুমি নাই, সারা বছর জানুয়ারি ফেব্রুয়ারি বলে কোনো কথা না, শীত বা গরম বলে কোনো কথা না। আরেকটা হলো বৃষ্টিপাতের সঙ্গে একটা সম্পর্ক আছে, অর্থাৎ এই এপ্রিল মেতে বৃষ্টিপাত শুরু হয়, বৃষ্টিপাত হলে পানি জমে, ওখানে মশাগুলো ডিম পারে, ওখান থেকে এটা বংশবৃদ্ধি হয়, এটাও একটা সম্পর্ক আছে। এবং এই বর্ষা কিন্তু শুধু বাইরে যে হয় তা না, এই বাইরের বংশবৃদ্ধি এলে আপনার আমার ঘরে চলে আসে, ঘরেও যেখানে জমা পানি পায়, যে কোনো হোক, সে ফুলের টব বলেন, বাচ্চা বলেন, ফ্রিজের নিচে, এসির নিচে, আজকাল ছাদ বাগান কিন্তু আছে, ওখানে কিন্তু পানি থাকে, ওখানে কিন্তু হতে পারে, ওখানে ড্রাম থাকে, পানি দেয়, সুতরাং হতে তো পারেই। এই একটা প্রবলেম হয়েছে, তার মানে এটা মৌসুমি না। সেকেন্ড হলো
ডেঙ্গু তার চরিত্র বদলায় ফেলছে। ধরন বলি আমরা, নর্মাল যে ডেঙ্গুর লক্ষণ এগুলো দেখা যায় বোঝা যায় না। গতবারে কথাই বলছি, যেমন ডেঙ্গুর এটা ক্লাসিক্যাল ডেঙ্গু বলে 104-5 ডিগ্রি জ্বর হবে ফারেনহাইট, তার সঙ্গে শরীর ব্যথা, গিরে ব্যথা, মাথা ব্যথা, এগুলো এটার নামই কিন্তু ব্রেক বোন ফিভার বলে, মানে একটা হাড় ভাঙ্গা জ্বর। এমন ব্যথা রুগী অনেক সময় আমরা যখন আগে দেখতাম রুগী বলতো যে আমার মনে বস্তার মধ্যে বাঁধতে পিটাইতেছে, এরকম মনে হতো। 4-5 দিনের মধ্যে জ্বর কমে যায়, গায়ে তখন র্যাশ ওঠে, অ্যালার্জির মতো বা ঘামাচির মতো যাই বলেন, এবং 4-5 দিন পরে রক্তের প্লেটলেট কমে যায়। কমে গেলে তখন রক্তক্ষরণের ঝুঁকি থাকে, নাকে রক্ত, মুখে রক্ত, ব্রাশ করতে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, মেয়েদের যেমন অসময়ে পিরিয়ড বা পিরিয়ড চলছে বন্ধ হচ্ছে, এরকম আর কি। এগুলো কিন্তু ক্লাসিক্যাল। কিন্তু দেখা যায় গতবারে এ ধরনের কোনো লক্ষণই নাই। রুগী এমনিতেই নর্মালি সর্দি কাশি জ্বর গলা ব্যথা মাথা দেখলো, অত রুগী পাত্তাও দেয় না, অথবা পাত্তা মানে আমি খারাপ সেন্সে বলছি না, মনে করে একটা সর্দি কাশি নর্মাল বলতে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এগুলোই মনে করে আর কি। দেখা যায় 2-3 দিনের মধ্যে রুগী খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে রুগীর প্রেশার কম, পালস পাওয়া যায় না, প্রস্রাব কমে গেছে, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাচ্ছে, তাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এটাই ডেঞ্জারাস। এটি হয়ে গেলে বাঁচানো কিন্তু কঠিন হয়ে যায়, এবং গতবার অনেকগুলো রোগী মারা গেছে, তার মূল কারণই ছিল ডেঙ্গু শক সিনড্রোম, এমনকি ওই জন্যই মারা গেছে। তার অন্যতম কারণ হলো জনগণ, ইভেন আমরা ডাক্তাররা অনেকেই বুঝতে পারি না, 1-2 দিনে জ্বর কে আর মনে করে সব। আমরাও হয়তো কালক্ষেপণ করছি, রুগীও হয়তো বুঝতে পারে নাই। মূল কারণটা রুগীরা কিন্তু কালক্ষেপণ করছে, দেরিতে ডাক্তারের কাছে কিন্তু দেরিতে চিকিৎসা নিছে, এটাও কিন্তু অন্যতম। স্যার এই জায়গা থেকে একটুখানি আমি ডাক্তার আয়েশা আক্তার আপনার কাছে আসি, এবং আপনি সরাসরি যেহেতু একটা বড় সংখ্যক রোগী বা মানুষকে নিয়ে ডিল করেন, সেই জায়গা থেকে যদি বলি, এই যে স্যার বললেন যে শক সিনড্রোম, যেটি হয়তো খুব তাড়াতাড়ি বোঝা যায়, এবং গত বছর গণমাধ্যমে এটি অ্যানালাইসিস হিসেবে এসছে, যদিও পরিপূর্ণ অ্যানালাইসিস এখনো বোধহয় হয়নি যে কী কারণে এত মানুষ গত বছর মারা গেল। মানে মানুষ তো আসলে জ্বরকে খুব স্বাভাবিকভাবেই নেওয়ার চিন্তা করে প্রথমে, যে সে সহজেই ওষুধের দোকানে গিয়ে প্যারাসিটামল খাচ্ছে। এবছরে আপনি যদি প্রথমেই বলেন যে কী কী উপসর্গ, একদম স্পেসিফিকভাবে যদি বলেন যে কোন পর্যন্ত আসলে হসপিটালে সাথে সাথে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বা কোন পর্যন্ত সে মোটামুটি নিরাপদ মনে করতে পারে, খুব ক্রিটিক্যাল জায়গা ট্রানজিশন, আপনি একটু বলবেন। জি, ধন্যবাদ। যেহেতু এখন জ্বরকে আর অবহেলা করার সুযোগ নেই, কারণ যদি অনেক বছর আগে বলা হয় তাহলে কিন্তু হলে যেমন ডেঙ্গুর তার আগে ধারণাটা ছিল তীব্র জ্বর ছিল, কিন্তু যদি গত বছর হিসাবটা দেখেন আসলে জ্বরই অনেকে ছিলই না। জ্বর না হয় মাথা ব্যথা থেকে পেট ব্যথা বা ডায়রিয়া, অন্য টাইপের উপসর্গ, একদমই ধরন চেঞ্জ হয়ে গেছিলো। যার জন্য আমরা যেটা বলেছি এখনও বলবো যে স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু যদি ব্যাহত মনে হয়, যে না কাশি হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু জ্বরটা নেই, তখনই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ওয়েট করা যাবে না। কারণ যেহেতু এখন হটলাইন সেবাগুলো আছে, চাইলে কিন্তু চিকিৎসককে ফোন করা যাচ্ছে, যে সেবাগুলো আমাদের হসপিটালে যাওয়ার আগে কিন্তু সে পরামর্শ নিতে পারে, যে স্বাস্থ্য বাতায়ন আছে 1-62-63, সেখানে ফোন করতে পারে। প্রত্যেক হাসপাতালে কিন্তু হটলাইন সেবা আছে, ফোনটা করতে পারে যে আমার এখন যেরকম শরীরটা খারাপ লাগছে আমি কি করব, বা জ্বরই হলে সে প্যারাসিটামল খাবে, অন্য কোনো ব্যথার ওষুধ খাবে না, সে যে জ্বরই হোক না কেন। দেন তারপরে তো কিছু টেস্ট করতে হবে, ডেঙ্গুর টেস্ট আছে অথবা টাইফয়েডের টেস্ট আছে, অনেকগুলো টেস্ট কিন্তু আছে। তার মানে দাঁড়ালো, আমি যদি একটুখানি বুঝিয়ে নিই, স্যার যেটি বলছিলেন যে বোন ব্রেকিং ফিভার, মানে হাড় ভাঙা রোগ, সেই অবস্থা থাকলে তো বুঝতেই পারে। টিপিক্যাল ফিচারের মধ্যে তীব্র জ্বর থাকে 103-4, এবং হলো যে হাড় ভাঙা যে ব্যথাটা থাকে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে না। তাহলে এই যে বাকি যে পেশেন্টরা যারা বুঝতে পারছে না তার ডেঙ্গু কিনা, যখন সে বুঝতে পারে তখন সে শকে চলে যাচ্ছে। সাথে সাথে কোমরবিডিটি থাকতে পারে, হাইপারটেনশন, ডায়াবেটিস, পেশেন্ট কিন্তু তখনই খারাপের দিকে যায়, তখন কি সেই পেশেন্টটার মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি, তখন তাকে আর ফিরানো যায় না। আইসিইউ থেকে আর ফিরানোটা এবং এই যে আপনি বললেন কোমরবিডিটি এবং হিট স্ট্রোকের সময় গত দিনেই স্যার বলছিলেন, মানে এটা তো খুব কমন টার্ম আপনারা বেশি ব্যবহার করেন, সেটা ডেঙ্গুর ক্ষেত্রে প্রযোজ্য। সব ডেঙ্গুর ক্ষেত্রে প্রযোজ্য। যাদের আগে থেকে সমস্যা থাকে, হয়তো হাইপারটেনশন, প্রেশার কন্ট্রোলে নাই, ডায়াবেটিস কন্ট্রোলে নাই, কিডনির সমস্যা অথবা অন্য কোনো জটিলতা থাকতে পারে, সেই পেশেন্ট যদি কোনো কারণে জ্বরে বা নিউমোনিয়া যে কোনো কিছুতে আক্রান্ত হলে কিন্তু এই পেশেন্টটাকে সেভ করা খুবই কষ্টকর হয়ে যায়, যদি সে ঠিকমতো নিয়ম মতো ডাক্তার কাছে না যায় এবং ওষুধগুলো ঠিকমতো না খায়। আর যদি সে পরামর্শ মতো চলে তাহলে কিন্তু এই পেশেন্টটাকে অবশ্যই লাইফটা সেভ করা যায়। এবং যে শ্বাসতন্ত্রের যে সমস্যা, ঠান্ডাজনিত যে সমস্যা, সেইটির উপসর্গ হতে পারে কিনা? হতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুরুতে হয়তো জ্বর
হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে, ঠান্ডা লাগে। হ্যাঁ, আর কোভিড তো আছে, এখনো শেষ হয়ে যায়নি, কিছু পেশেন্ট তো পাওয়া যাচ্ছে। এই পেশেন্টগুলোতে দেখা যাচ্ছে কোভিড পজিটিভ, তখন সে হয়তো বুঝতেই পারছে না তার কি আসলে হয়তো কোভিড নাকি তার ডেঙ্গু। সে হয়তো ঘরে চিকিৎসা নিচ্ছে, নিজের মধ্যে ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু সেটা করা যাবে না। কিন্তু ডাক্তার হাতের কাছেই আছে, প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আছে, চাইলে কিন্তু ইজিলি ডাক্তারের সাথে কথা বলে সে অনুযায়ী কিন্তু চললে পেশেন্টটা কিন্তু লাইফটা সেভ হয়ে যায়। দেরি করে আসার কারণে কিন্তু পেশেন্টগুলো মারা যায়, নিজের মতো ওষুধটা খেয়ে ফেলে, কিছু কেয়ার করছে না, নিজের মতো চলছে, আচ্ছা জ্বর হয়েছে তো কি হয়েছে, আমি তো 2 দিন পরে যাচ্ছি, 2 দিন পরে কিন্তু পেশেন্টটা দেখা যাচ্ছে হিমাটোক্রিট বা প্লেটলেট কাউন্টটা কমে দিয়ে পেশেন্টটা কিন্তু শকে চলে যাচ্ছে, হিমোরেজিক থেকে শকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই পেশেন্টকে তখন তো আইসিইউ ম্যানেজমেন্ট লাগে। আইসিইউ কিন্তু ওই সময়টা গত বছর কিন্তু লাস্টের দিকে ক্রিটিক্যাল সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু পেশেন্টকে ওই পর্যন্ত না নিয়ে আমরা আগেই তো সেভ করতে পারি। এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে এর প্রাথমিক যে ম্যানেজমেন্ট সেটি একদম থানা পর্যায় পর্যন্ত আছে, একদম থানা পর্যন্ত আছে। আব্দুল্লাহ স্যার, আপনার কাছে আসতে চাই যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং বলা হচ্ছে যে এবার আরও ভয়াবহ হতে পারে, কারণ যেহেতু বর্ষাটাও একটু পরের দিকে আসবে, এটি হয়তো এক্সটেন্ড করে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্তও চলতে পারে, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের জায়গা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদেরকে একদম থানা পর্যায় পর্যন্ত প্রাথমিক ব্যবস্থাগুলো আছে কিনা? না, ডেঙ্গুর প্রথমগুলো আমি যেটা একটা কথা সবসময় বলি, রোগজন যদি আগে ডায়াগনোসিস হয়, যদি শনাক্ত করে, তখন এটা সহজ হয়। সিরিয়াস হয়ে গেলে, টক্সিক সব সিনড্রোম হয়ে গেলে তখন তো সিরিয়াস হয়ে যায়, তখন তো থানা পর্যায়ে হয়তো বেসিক ট্রিটমেন্ট তো খুব বেশি নাই। ডেঙ্গুর কিন্তু এটা ভাইরাস, তো অ্যান্টিভাইরাল কোনো ড্রাগও নাই, আলাদা কোনো চিকিৎসাও নেই। এটা চিকিৎসা বলতে সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু আসলে যেটা হলো, যদি শুরুতে ডিটেক্ট করা যায়, যেমন ধরেন টিপিক্যাল লক্ষণগুলো তো উনিও বললেন আমিও বললেন, তেমন বোঝা যায় না। একটু নর্মাল সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, রুগী হয়তো ইগনোর করছে, 2-3 দিনের মধ্যে রুগী খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য এই রুগীদের জন্য বারবার বলি যে কালক্ষেপণ যে কথাটা বললাম, একটু ডিলে করা, দেরি করা। যেহেতু ডেঙ্গুর মরশুম চলছে, ডেঙ্গুর সম্ভাবনাও আছে, সেই জন্য যে কারোরই সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা এগুলো যদি শুরু হয় বা শরীর ব্যথা, কেউ অবহেলা করবেন না, টেস্টটা করেন। মানে NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে এটা পজিটিভ হতে পারে। পজিটিভ হচ্ছে 3 দিনের পরে আবার এটা পজিটিভিটি কমে যায়, তখন অন্য টেস্ট করতে হয়, IgG, IgM বলে পরে করতে হয়। কিন্তু আর্লি ডায়াগনোস হলে এবং করা উচিত, তাতে হবে কি যদি পজিটিভ হয় 3 দিনের মধ্যে এটা পজিটিভ হতে পারে। তাতে হবে কি যদি পজিটিভ হয়, 2টা কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। একটা যদি পজিটিভ হয়, তাকে রোগীকে আইসোলেট করতে হবে, কারণ ওকে যে মশা কামড়াবে ওই মশার মধ্যে ভাইরাস ঢুকবে, যত লোককে কামড়াবে সবার কিন্তু এইভাবে কিন্তু ছড়াচ্ছে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা, যদি পজিটিভ হয়, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেলিফোন বলেন, টেলিমেডিসিন বলেন, যে কোনোভাবে ডাক্তার দেখাও যেভাবে করেন, তার পরামর্শ চিকিৎসা নেবেন। অন্তত ডক্টর তো এইটুকু বলে, রুগীরাও কিন্তু জানে। রুগীরা আমরা বলি এটা মূল সমস্যা হয়, বডি থেকে ফ্লুইড বেড়ে যায়, প্লাজমা লিকেজ বলে ফ্লুইডটা বেড়ে যায়, পেটে জমে, অ্যাসাইটিস হয়ে যায়, বুকে জমে, শ্বাসকষ্ট বললেন এমনিও হতে পারে, কিন্তু পানি জমে যেতে পারে, প্লুরাল ডিফিউশন বলে মেডিকেল টার্মে। সুতরাং পানি বের হয়ে, পানি গেলে ব্লাড প্রেশার কমে যায়, প্রস্রাব কমে যায়, এখন থেকে কিন্তু প্রবলেমটা হয়। সুতরাং যদি আর্লি ডায়াগনোসিস হয়, ডাক্তারের পরামর্শ যে অন্তত রুগীদের তো আমরা বারবার বলি বেশি করে লিকুইড খেতে হয়, পানি খান, ওরসলেন খান, ডাব খান। ডাবের কথা অবশ্য কতবার বলা, তো একটা প্রবলেম হয়ে গেছে, 40 টাকা। ডাবের কোনো রোল নাই, উদ্দেশ্য হলো লিকুইড খাওয়া। নর্মাল পানি খেলেই চলবে, যে কোনো ফলমূলের রস খেতে পারেন, বারবার পানি খেতে পারবেন, পানিটা লিকুইডটা বেশি খেতে হয়। জ্বর উঠলে প্যারাসিটামলের বাইরে অন্য কোনো মেডিসিন নেবেন না। যেমন প্রচণ্ড ব্যথাও যদি হয়, পেইন কিলার খাবেন, পেইন কিলার খেলে রোগীর ঝুঁকিটা খুব বেশি, প্লেটলেট কমে যাবে, রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে, এই জন্য এই খাবেন না। আর অনেক সময় রুগীরা এমন হতে পারে যে অযথা দোকান থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খায়, সেটাও ঠিক না। ডাক্তারের পরামর্শ, যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, হতে পারে সেকেন্ডারি ইনফেকশন, যেমন আমরা অনেক রুগী পাচ্ছি ডেঙ্গুর সাথে নিউমোনিয়া হয়ে গেছে, টাইফয়েড হয়েছে, ইউরিনারি ইনফেকশন, সেখানে ডাক্তার প্রয়োজন মনে করলে অ্যান্টিবায়োটিক দিতে পারবে, তাতে ক্ষতি হবে না, এটা সত্য। কিন্তু এমনি অযথা দোকান থেকে কিনে নিজেদের মতো করে খাওয়া, এইটা ঠিক না। সুতরাং লিকুইডটা বেশি খাবে, প্যারাসিটামল এগুলো যদি করেন প্রিলিমিনারি কিন্তু হয়ে যাবে। কিন্তু এই অবস্থাতে রোগীর বমি করে বেশি, বমি হলে তো খেতে পারবে না, পাতলা পায়খানা হয়, তাই না, দুর্বল হয়ে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, তাহলে তাকে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি হতে হবে। এই কাজগুলো যদি করেন, তাহলে ওই যে মৃত্যুর ঝুঁকিটা কিন্তু কমানো যায়। কারণ দেরি করে আসলে শকে গেলে তখন কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আরেকটা কথা যেটা বললেন যে থানা বা উপজেলা লেভেলে আর কি আমাদের চিকিৎসকেরা, আমাদের ডাক্তাররা কিন্তু মোটামুটি ডেঙ্গু অনেক রুগীরও অনেক কিছু বোঝে। সেই 2000 সন থেকে ডেঙ্গুর সঙ্গে ফাইট করছে, তা না, আমাদের ডাক্তার মোটামুটি যারা আছে সবাই কিন্তু মোটামুটি জানে বেসিক ট্রিটমেন্ট। ডাক্তার বলেন, নার্স বলেন, টেকনিশিয়ান বা স্বাস্থ্যকর্মী, এরা কিন্তু সব জানে।
অথবা কারো যদি সন্দেহ হয়, আজকাল তো টেলিফোন যে কোনোভাবে মাধ্যমে কিন্তু স্পেশাল শেখাচ্ছে, তারা কথাও বলতে পারে। সুতরাং ট্রিটমেন্ট কিন্তু খুব তো বেশি নাই, আমি শুরুতেই বললাম। বেসিক ট্রিটমেন্টগুলো কিন্তু আমাদের উপজেলা লেভেলেও করতে পারবে। শুধু তাই না, আমার মনে হয় যে এখন কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু অনেকে প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে গেলেও তারা কিন্তু একটা বেসিক আইডিয়া দিতে পারবে। এই যেমন প্যারাস্টামল খাওয়া, পানি খাওয়া, লিকুইড খাওয়া, এগুলো তারাও বলতে পারবে। সিরিয়াস হলে সে রেফার করবে, সংকটের দিকে যাতে না যায়, ইভেন কমিউনিটি ক্লিনিকেও কিন্তু এই সুযোগটা নেওয়া যাবে। সুতরাং আমি মনে করি এই দিক থেকে সব ঠিক আছে, কিন্তু কথা হলে এমন হয়, একটা কথা বলে রাখা ভালো, গতবার এমনও দেখছি রুগী হয়তো একটু উপজেলা বা দূর থেকে রুগী নিজেরাই চলে আসছে, হয়তো ঢাকা বা দেন, এই আসছে যে 8-10 ঘন্টা যে সময়টা গেছে, এর মধ্যে শখে চলে যায়, ওই চিকিৎসা তো আর হয় নাই। এই প্রবলেমটা কিন্তু রয়েছে। এই জন্য তো আমি সবসময় বলতাম জনগণকে যে আপনার যেখানে যদি মনে হয় ডেঙ্গু হয়েছে, আপনি এলাকাতেই চিকিৎসাটা নেন, বেসিক ট্রিটমেন্টগুলো না নেন। ডাক্তার যদি রেফার করে তখন চলে আসেন, নিজেরাই ভয়ে মনে করে ওখানে চিকিৎসা হবে না, ভয়ে চলে আসে, এখানে ভালো চিকিৎসা না, এইসব বলে, তাতে কাল ক্ষেপণ করে বেশি। এই অ্যাম্বুলেন্সে বা যে কোনো গাড়িতে এলো, 8-10 ঘন্টা গেল, এতে তার চিকিৎসা তো হলো না, ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন হলো না, সঙ্গে চলে গেল, আরও খারাপ। গতবার অনেকেরও কিন্তু এইভাবে মারা গেছে আর কি। সেই জন্যই জনগণের জন্য আবারও কথা বলছি, আর্লি ডায়াগনোসিসটা খুবই জরুরি। আপনি ডায়াগনোসিস হলে যে কথাটা বললাম, ডায়াগনোসিস হলে রোগীকে আইসোলেট করবে, ওকে যেন মশারিতে ঢেকে রাখতে হবে অন্তত 4 থেকে 6 দিন। এর মধ্যে বডিতে কিন্তু ভাইরাসটা থাকে, এরপরে আর বডিতে ভাইরাস থাকে না। ওই সময় তাকে মশা কামড়ালে এইভাবে কিন্তু ছড়ে যাচ্ছে। প্রবলেমটা এটাই হচ্ছে আর কি। আর একবার ডাক্তার আয়েশা আক্তার আপনার কাছে আসি, সেটি হলো যে এই যে ধরন পরিবর্তন, ডেঙ্গু মশার চরিত্র পরিবর্তন বলা হচ্ছে, অর্থাৎ গত বছরের নতুন অভিজ্ঞতা হলো, এবং আপনারা বলছিলেন এমন কি হতে পারে কিনা, আমি বলছি যে আগে এমন হতো যে শুধুমাত্র পরিষ্কার পানিতে, এখন দূষিত নোনা পানি এবং সব মানে মোটামুটি যত রকমের ময়লা পানি দেশে জন্মাচ্ছে। ইভেন গাছের যে কোটর, তার মধ্যেও ডেঙ্গু মশা হতে পারে। ওটা তো আগে হতো, উপসর্গেও তো পরিবর্তন এবারেও আসতে পারে। মানে কি মনে হয় সেক্ষেত্রে জনগণ আসলে ওই ভাইরাস, যেহেতু যে ভাইরাসটা অনেক দিন ধরে কমিউনিটিতে বসবাস করে, তার জিনগত পরিবর্তন আসতেই পারে। আসার পরে সে কিন্তু খুব মানে ভয়ালভাবে আঘাত হানে অথবা দুর্বল হয়ে যায়। দেখা যাচ্ছে যে সে গত বছর কিন্তু সে মানে খুব বেশি ভয়ালভাবে আঘাত হানেছে, এবং এবছরও কিন্তু শুরুর দিকে পেশেন্টের সংখ্যা কিন্তু এখন অনেক, যার জন্য অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। সেটা কোনো বিকল্প আসলে রাস্তা নাই। যদি বলি এই গরমের সময় কিন্তু সবাই দেখলো আসলে কীভাবে গরমটা মোকাবেলা করতে হবে। আমি সবসময় বলেছি যে ঘরে থাকবেন গরমের সময়, যার বিশেষ প্রয়োজন নেই, অথবা বেশি পরিমাণে তরল জাতীয় খাবারটা খাওয়ার জন্য। এই ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু একই, যে তরল জাতীয় খাবারের কিন্তু বিকল্প নেই, যার ডেঙ্গু হচ্ছে আর কি। লিকুইড ফ্লুইড ম্যানেজমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ডেঙ্গুর ক্ষেত্রে। এই জন্য কিন্তু আসলে যখন আক্রান্ত হয়ে গেলে তো সে তো ব্যবস্থাপনা নিচ্ছেই ডাক্তারের সাথে কথা বলে, কিন্তু আক্রান্ত হওয়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে প্রযোজ্য। সে কারণে নিজের ঘর বাড়িটা, সেইটার ক্ষেত্রে ওইটার বিকল্প নেই। সেই জন্য নিজের ঘর বাড়ি, সবাই তো আরবানাইজেশন হয়ে যাচ্ছে, বাসায় কিন্তু ফুলের টব সবই লাগাচ্ছে, যার ফলে এই পানিটা যে জমে থাকে কেউ কিন্তু খেয়াল করে না। যতই আমরা বলছি না কেন, ঠিকই দেখা যাচ্ছে পানিটা কিন্তু চেঞ্জ করছে না, সেটা পরিষ্কার পানি তো থেকে যাচ্ছে। সেখানে ময়লা পানি যেটা হোক না কেন, যদি আমি ডেইলি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজের আশপাশটা নিজ দায়িত্বে, তাহলে কিন্তু অনেকটা কাভার করে। কিন্তু সেইটাই কি আমরা মানছি? আসলে মানছি না। আমি আরেকটা জিনিস বলি যে এই নিয়ে একটি গবেষণা প্রতিবেদনও সাম্প্রতিক সময় আলোচনায় এসছে, সেটি হলো যে আর্টিফিশিয়াল যে লাইটের ব্যবহার, অর্থাৎ রাতের বেলায় যে আর্টিফিশিয়াল লাইট, সেই কারণে ডেঙ্গু ও মশা এক ধরনের অ্যাডাপ্টেশনে চলে যাচ্ছে। তার মানে অনেকগুলো জায়গা তো আমরা নিজস্ব ক্রিয়েট করছি, এবং এর বাইরে যাওয়ারও তো উপায় নেই। তাহলে জনগণকে সচেতন হওয়ার তো বিকল্প আসলে নেই। মানে চিকিৎসক হিসেবে আপনার কি মনে করেন যে চিকিৎসার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব? না, অবশ্যই তো প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসা যখন অসুস্থ হলে সেবা আমরা দিচ্ছি, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা মানে কি, আমি ওই সংখ্যাটাকে কমিয়ে আনতে পারছি, জনস্বাস্থ্য হুমকি যাতে না হয়, সংখ্যাটাকে ডেঙ্গু পেশেন্ট সংখ্যাকে একদমই আমরা কমিয়ে আনবো। তো সেইটার জন্য কিন্তু সবাইকে মিলে কাজ করতে হবে। একা কিন্তু কারোর পক্ষে সম্ভব না, একা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর অথবা অন্যান্য সেক্টরে সম্ভব না, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সম্ভব, সেটা কিন্তু আসলে কেউ মনে রাখে না। বিশেষ দোষারোপ কিন্তু আসলে করা হয় যে স্বাস্থ্য সেবার দিকে, সেই আলোচনাটাও আছে। একটা বিরতি নিয়ে আসি সম্মানিত দর্শক। পূর্বাচল ভ্যালি যোগসূত্রতে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবেন আশা করছি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে, এবং আজকে আমরা কথা বলছি ডেঙ্গুর ভয়াবহতা এই শিরোনামে। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনার কাছে আরও একবার আসি। সেটি হলো, বলা হয়ে থাকে আমরা নানান রকম মহামারীর মধ্যে দিয়ে গেছি, বিশেষ করে করোনা একটা বড় জায়গা, এবং এটি ছোট্ট করে একটুখানি আপনাকে এই প্রসঙ্গে বলি, আপনি নিশ্চয়ই জনগণকে একটুখানি আশ্বস্ত করবেন যে একটি টিকার বিষয়ে কথা হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা, যেটি প্রথম দিকে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী দেওয়া হয়েছিল।
কিন্তু সেই খবর আসলো যে অ্যাস্ট্রাজেনেকা এখন উইথড্র করতে বলা হয়েছে। মানে জনগণ এক ধরনের এই টিকা তো নিয়েছেন এবং আমি আপনি যদি হিসাব করি তাহলে আমরাও অনেকে নিয়েছি। এটি নিয়ে যদি একটুখানি বলেন, এবং মহামারী নিয়ে আমরা কথা বলবো, ডেঙ্গুর বিষয়েও। হ্যাঁ, ডেঙ্গু নিয়ে আরও কিছু কথা বলতে হবে, কাদের কখন হাসপাতালে যেতে হবে, ভ্যাকসিন নিয়ে হয়তো একটু আলোচনা করবো। আপনি যে কথা বলেন, হ্যাঁ অ্যাস্ট্রাজেনেকা কিন্তু আসলে করোনার জন্য যেটা, তাই না? আসলে এটা রিসেন্টলি পত্রপত্রিকা আসছে, মিডিয়াতে আসছে, আপনারা হয়তো দেখছেন। তারা দেখছে যে কোম্পানি যেটা অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা রেয়ার একটু কমপ্লিকেশন, রেয়ার খুব কমন না, টিটিএস বলে, মানে একটা হলো থ্রম্বোসাইটোপেনিয়া, মানে ব্লাডের প্লেটলেট কমে যায়, যেটা ডেঙ্গুতেও কমে যায় এই একটা। এছাড়া একটা থ্রম্বো তো মানে ক্লট করা, রক্ত জমে যায়, মানে প্লেটলেট কমে যায়, রক্তও জমে যায়। এই দু একটা রুগী তারা পাইছে তারা, কিন্তু সত্য কথা যেটা সেটা হলো এটা কিন্তু প্রুভ না, এটা অন্য কারণেও তো হতে পারে। তারা সন্দেহ করছে যে যারা ভ্যাকসিন নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, তাদের মধ্যে এটা সন্দেহ করা হচ্ছে যে পাওয়া গেছে। এবং ইউকেতে মানে পুরো ইউরোপেতে প্রায় 81 জন লোক কিন্তু মারা গেছে। তো এই জন্য কোম্পানি অলরেডি তারা এই ভ্যাকসিনটা উইথড্র করছে। তারা কিন্তু যেটা বলছে এই কমপ্লিকেশনের জন্য উইথড্র করছে তা কিন্তু না, উইথড্র করছে কারণ কেউ কিনে না, তো এখন ভ্যাকসিন কেউ চলে না, সেই জন্যই তারা বলছে কমার্শিয়াল এটা আর বানাবে না, উইথড্র স্টপ করছে। তবে একটা কথা সত্য, আমাকে অনেকে প্রশ্ন করছে যে আমরা তো এইটাই আগে নিছি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, তাই না? অনেকে প্রায় 2 কোটি লোকের বেশি 2টা ডোজ নিছে, 3 কোটি লোকের বেশি 3টে ডোজ নেয়, টোটাল 5.5 কোটি ডোজ কিন্তু নিয়ে ফেলছে অনেকেই। তো অনেকেই ভয় পাচ্ছে, আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। জনগণের জন্য একটা আশ্বস্ত করতে চাচ্ছি, এটা নিয়ে এটা এখনো প্রমাণ সাপেক্ষ, এখনো প্রুফ না যে এটা এই ভ্যাকসিনেই হচ্ছে তা কিন্তু না। কারণ থ্রম্বোসিস হয়ে যেমন ব্রেন স্ট্রোকও হতে পারে, অন্য যে কোনো জায়গায় ক্লট করে ওই অঙ্গহানি হতে পারে, কিন্তু এটা তো আগেও ছিল, এই ভ্যাকসিনের আগেও তো এটা ছিল। সুতরাং এটা যে ভ্যাকসিনের জন্য এটা কিন্তু প্রুভ না, সেই জন্য একটা সমস্যা। স্যার, এই প্রসঙ্গে ছোট্ট করে আমি বলি যে মানুষের মধ্যে এরকম অনেক মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমিও দেখেছি যে কোনো ধরনের কমপ্লিকেশন বড় রকমের, সে চিন্তা করছে যে তার বোধহয় ভ্যাকসিন নেওয়ার কারণে, এরকম ঘটনা আপনিও নিশ্চয়ই সাক্ষী হয়েছেন। না, প্রথম কথা হলো যে ইমিডিয়েট যে কোনো ভ্যাকসিন নিলে কিন্তু কমপ্লিকেশন হতেই পারে। আমরা বাচ্চাদের কত দেই না, ইমিডিয়েট এগুলো আর্লি হয়, জ্বর হয়, অ্যালার্জি হয়, শরীরে ব্যথা হয়, এগুলো কিন্তু হতেই পারে। এটা একটা লং টার্ম সাইড ইফেক্ট হিসেবে তারা মনে করছে, কিন্তু রেয়ার, লাখে একজন হয়তো হয়েছে আর কি, এরকম তো কমন না। সুতরাং এটা নিয়ে টেনশন করার কারণে ইভেন আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু অলরেডি অর্ডার দিচ্ছে, আহ্বান জানাইছে, এটা নিয়ে আমাদের একটা রিসার্চ করতে হবে, করে আমাদেরও বের করতে হবে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। আসলে আমরা এরকম কোনো কেস কিন্তু পাই নাই, কোনো রিপোর্ট কিন্তু নাই। সুতরাং আর আমাদের তো এই ভ্যাকসিন তো দেওয়া, এটা স্টকে নাই আমাদের দেশে, আর দেওয়াও হচ্ছে না। সুতরাং এটা নিয়ে অবস্থা টেনশন করবো না। জনগণকে একটা কথা বলে আমি আশ্বস্ত করে চাচ্ছি, অনেকেই প্রশ্ন করছেন যে আমরা তো এই টিকা নিচ্ছে, অনেকে 2টা নিচ্ছে, পরের দিকে তো আবার অন্য টিকা নিচ্ছে, ফাইজারের নিচ্ছে, মডার্না, ইভেন চাইনিজ টিকাও তো নিচ্ছে, তাই না? ওইটা নিয়েও কিন্তু এখন কথাবার্তা চলছে যে এটা কোনো জটিলতা হতে পারে কিনা। তো যাই হোক, আমার মনে হয় যে এগুলো প্রমাণ করতে হবে। এটা নিয়ে আসলে খুব বেশি উদ্বেগের কোনো কারণে অযথা কেউ টেনশন করবেন না। আমরা তো তখন এটা কিন্তু ওই সময় এই একমাত্র টিকা, যে কোনো টিকা তৈরি করতে 8-10 বছর লেগে যায়, এই একটা মাত্র টিকা যেটা 1 বছরের মধ্যে এসে গেছে, তাই তো? একটা বছরের মধ্যে সেটা তখন প্রয়োজন ছিল তার না। এবং এই টিকা দেওয়াতে, এবং কোম্পানি কিন্তু অ্যাস্ট্রাজেনেকা কিন্তু বলছে যে আমরা অত্যন্ত প্রাউড ফিল করি, টিকার মাধ্যমে অনেক লোকজনকে আমরা রক্ষাও কিন্তু করছে, এটাও তো সত্য। এবং এটা কিন্তু WHO অ্যাপ্রুভও করছে। সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওই সময়টা 1 বছরের মধ্যে টিকা পাইছে, এইসব এছাড়া কিন্তু উপায় ছিল না। যে কোনো বিষয়কে আসলে টিকার সাথে মেলানোর কোনো সুযোগ খুব ডিফিকাল্ট, যেহেতু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমার দেশেও রিসার্চ চলবে আশা করি। সুতরাং জনগণ বলে আমরা অবস্থা ভয় পাবেন না, টেনশন করবেন না। তারপরে ভবিষ্যতে এরকম আমরাও রিসার্চ করে দেখবো, আরও রিসার্চ হচ্ছে, আরও বের হবে, তখন মানুষ জানতে পারবে কি হইলো। জনাব ডাক্তার আয়েশা আক্তার, যদি এই প্রসঙ্গে 2-1টা লাইন যুক্ত করতে চান আপনি। স্যার তো ঠিকই বলছে, আসলে এত এখন অরিড হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, যেহেতু রিসার্চ চলছে, সেটা ফলাফল তো সময় সাপেক্ষে এটা জানতে পারবে। কারণ আমরা তো অনেক আগে সেই ভ্যাকসিনটা দিয়ে ফেলছি অলরেডি, তো আমরা ফাইজার, মডার্নাও কিন্তু অনেকের দেওয়া শেষ। তো এখন অন্য কারণে হতে পারে, অনেক কারণে গভর্নমেন্ট চলতে পারে, কিন্তু অনেক কারণে এরকম পেশেন্ট আসে যে হ্যাঁ আমার হয়তো বা মেমোরি লস হচ্ছে। এটা কিন্তু কোভিড যাদের পজিটিভ তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছে। কোভিড পজিটিভ পেশেন্টের লং টার্ম যেটা ইফেক্ট আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলি, অনেকের মধ্যে কিন্তু প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, তাদের ডেভেলপ করেছে। তো এটা এই কারণেও হতে পারে, সেটা আসলে রিসার্চ ছাড়া তো বলার কোনো উপায় নেই। তো গবেষণা চলছে। আমরা ডেঙ্গুর জায়গায় যদি আসি, যে ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় রকমের বলা হচ্ছে, এবং গণমাধ্যমে এই খবর আছে, যেটি যাতে মহামারী আকার ধারণ না করে, কারণ 1700 ছিল, এবার আরো বেশি হবে বলা হচ্ছে। কারণ গত বছরে তো অনেক বেশি ছিল, অনেক বেশি, 3 লাখের উপরে ছিল, 3 লাখের উপরে ছিল।
এখন যেটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে থানা পর্যায়ে যেটা হয় যে যাদেরকে হাসপাতালের বাইরে রাখা যায়, যে অপারেশনের রোগীও যারা আছে কিন্তু পরে করলেও হবে, তাদেরকে বাইরে রেখে জায়গাটা ফাঁকা রাখা। পেশেন্টকে আমি আগে ট্রিটমেন্টটা করব, সেটাই বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছে যে ক্রিটিক্যাল পেশেন্টটা আগে ট্রিটমেন্ট করে যাতে মৃত্যু ঝুঁকিটা কমানো যায়। যারা বাসায় থাকতে পারবে, হয়তো জ্বর, তারা কিন্তু ফ্লুইডটা খেলে বাসায় থাকতে পারছে, যাদের বমি হচ্ছে না অথবা খেতে পারছে, তারা কিন্তু বাসায় কিন্তু তাদের জন্য সবচেয়ে সেফ। যারা খেতেই পারছে না, বমি হচ্ছে অথবা তাদের অস্থিরতা লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। তাহলে কিন্তু ওই ক্রিটিক্যাল পেশেন্টকে ম্যানেজমেন্ট করলে আমার মৃত্যু ঝুঁকিটা কমে আসছে। এই কারণে কিন্তু বুঝতে হবে যে আসলে কোন পেশেন্টটাকে আমরা হাসপাতালে রাখবো, কোনটা রাখবো না, সেটা কিন্তু ডাক্তার নির্ধারণ করে দিবে। অনেকে আসলে পেশেন্ট অস্থির হয়ে যায়, উপজেলা থেকে চলে আসে জেলাতে, জেলা থেকে ঢাকার দিকে মুভ করে, কিন্তু ওইখানে কিন্তু চিকিৎসাটা হচ্ছে। আস্থার জায়গাটা তৈরি করতে হবে। মানে এই প্রশ্নটা প্রাসঙ্গিক কিনা, যে মানুষ স্যারও নিশ্চয়ই এই প্রসঙ্গে একটুখানি বলবেন যে থানা শহর থেকে মানুষ চলে আসে, যদিও আশ্বস্ত করা হচ্ছে যে থানা পর্যায়ে আছে, আপনার অভিজ্ঞতাটা কিরকম? মানে মানুষের যে আশ্বস্ত হতে পারছে না বা যে কোনো একটু ক্রিটিক্যাল না হলেও সে শহরমুখী হচ্ছে, মানে এইটার কারণ এখন কিন্তু অনেকটাই কম। কারণ হচ্ছে যদি বলি বিগত হলো 20 বছরের মধ্যে কিন্তু আমাদের স্বাস্থ্য কাঠামো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। কোভিডের পর থেকে শুরু করে সব জায়গায় আইসিইউ স্থাপন করা, বেড সংখ্যা বাড়ানো আছে এবং ডাক্তাররা কিন্তু সব জায়গায় কিন্তু পোস্টেড করা আছে বিভিন্ন জেলা উপজেলায়। তার জন্য কিন্তু ওইখানে কিন্তু সেবাটা আছে। আস্থা জায়গাটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে, আগের চেয়ে অনেকটা কিন্তু বেড়েছে, আরও বাড়াতে হবে। ডাক্তারদের উপর আস্থাটা রাখতে হবে যে না, সেবাটা আমি ঠিকমতো পাচ্ছি। ডাক্তার যদি রেফার করে তখন আসলো, কিন্তু পেশেন্টটা কিন্তু প্রতিমধ্যে, স্যার কিন্তু অলরেডি বলেছে, প্রতিমধ্যে কিন্তু মারা যাচ্ছে। সে কিন্তু অক্সিজেন পাচ্ছে না অথবা ফ্লুইডটা পাচ্ছে না, সে কিন্তু ওইখান থেকে চিকিৎসা নিতে পারে, ওখান থেকে চিকিৎসা নিলেই জীবনটা বাঁচবে। সেই জন্য আস্থার জায়গাটা অস্থিরতা না করে আস্থার জায়গাটা তৈরি করতে হবে ডাক্তারের উপরে। স্যার, আপনার কাছে আরেকবার আসি, এটি তো গেল একটা স্বাস্থ্য সেবার জায়গা, চিকিৎসা সেবার জায়গা, কিন্তু এর বাইরে আপনারাই যেটা বলছেন যে শুধুমাত্র ডেঙ্গু হবে আর চিকিৎসা দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে, এটি কোনো মতেই না। কিন্তু আলটিমেটলি চিকিৎসা সেবার উপরেই দায়ভারটা পড়ে। কারণ হচ্ছে যে আমরা এই মশার লার্ভা নির্ধারণে ব্যর্থতার পরিচয় দিয়েছি, উদাসীনতার পরিচয়। এবং আমাদের কাছে কিন্তু মডেল আছে, কলকাতা মডেল আছে, মালয়েশিয়ার মডেল আছে, সিঙ্গাপুরের মডেল আছে, সেটি করা হলো না কেন? স্থানীয় সরকার কি করছে? না, যেটা বললেন যে প্রথম কথা, ওই আরেকটা জবাব দেই, ম্যাডাম তো একটা বলছেন, ওই যে বললেন যে মানুষ যে আস্থানে বড় বড় শহরে বা ঢাকায় বা আসতেছে, শুধু ডেঙ্গুর জন্য, অন্য রোগের কারণেও তো আসে। সুতরাং এটা মানুষের সবাই তো একটু সবচেয়ে ভালো কিছু চায়, তো এটাই তো নিয়ম। ইভেন যাদের পয়সা কম তারা তো পার্শ্ববর্তী দেশে যায় অন্য রোগের জন্য, বেশি পয়সা তারা তো আরও উন্নত দেয়, এটা তো হইতেই পারে। এখানে মানুষের যেটা ভয়, আমরা বলছি এই কারণে যে আপনারা অযথা সময় নষ্ট করে গ্রাম থেকে শহরে আসতে, এই যে টাইমটা গেলে আমাদের তার প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে না, তাতেই রোগী খারাপ হচ্ছে এবং মারা যাচ্ছে বেশি, এই একটা কারণ। কিন্তু সেই জন্যই বলছি যে আমাদের যারা আপনারা যারা উপজেলা লেভেলে আছেন সবাই কিন্তু চিকিৎসা দিতে পারবে, বেসিক ট্রিটমেন্টটা ওখানেই নেন। যদি ডাক্তার মনে করে রেফার করতে হবে তাহলে তো আসতেই হবে। তবে এটাও শুধু যেটা বললাম যে বমি যদি হয়, পাতলা পায়খানা, প্রেশার পাওয়া যাচ্ছে না, পালস কম, অথবা কোমরবিডিটি, কারো কিডনি রোগী, কারো হার্টের রোগী, কারো স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, তারপরে হাই ব্লাড প্রেশারের রোগী, যাদের ইমিউনিটি কম, অথবা গর্ভবতী মহিলা, এদের জন্য আসলে হাসপাতালে আসাই কিন্তু ভালো। তাদের জন্য তারা অবশ্যই হাসপাতালের চিকিৎসা এটাই সবার জন্য জরুরি আর কি। সুতরাং এটা আমাদেরকে করতেই হবে, কারণ এটা যদি না করেন তাহলে যে মৃত্যুর মিছিলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটা সত্য। আপনার প্রশ্নের জবাবে আসি, তো এখানে যে মশা বেশি, আমি তো শত্রু আগে বলি, শত্রু তো চিনি, এডিস মশা, এটা চিনি আমার। এখানে তো ডাক্তারদের রোল না, আমি তো আর মশা মারার কার্যক্রম আমার দ্বারা তো আর হবে না, বা স্বাস্থ্য মন্ত্রণালয়েরও কাজ না, স্বাস্থ্য অধিদপ্তরের কাজও না, ডাক্তার বা মেডিকেল লোকদের কাজ তো এটা না। আমার কাজ হলো রুগী আইলে তো আমি চিকিৎসা যেন প্রপারলি দেই, আস্থার কথাই বলেন, আমি যেন ভুল ট্রিটমেন্ট না করি, উল্টো এটা যেন ঠিক, এটা ঠিক আছে। কিন্তু আমি তো বারবার বলছি রুগী যেন কম হয়। রুগী কম হওয়ার একটাই রাস্তা, প্রতিকার প্রতিরোধ। প্রতিকার প্রতিরোধ মানে এটা হলো এডিস মশা, তো মশা নিধনের কার্যক্রম সুন্দরভাবে চালাইতে হবে, অ্যাডাল্ট মশাগুলো মারতে হবে। মশা যেখানে ডিম পাড়ার জায়গা, আমরা লার্ভা বলি, এই জায়গাগুলো ধ্বংস করতে হবে। এটা ঘরের বাইরেও হতে পারে, আবার ঘরেও। ঘরের বাইরে কিন্তু আমার নিজের দায়িত্ব, কারণ এটা শুধু প্রশাসন একা কিন্তু পারবে না, আমাদের সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। ঘরের বাইরে বলতে এটা ডাব খায় খোসা পাইলেন, পানি জল, ওর মধ্যেও কিন্তু ডিম পারবে, এটা টায়ার মধ্যে পারে, চিপসের প্যাকেটের মধ্যে পারে। আজকাল দেখবেন এই যে চায়ের যে এগুলো কিন্তু প্লাস্টিকের। স্যার, এইখানে তো একটা প্রশ্ন চলেই আসে যে আপনি যদি কলকাতার কথা চিন্তা করেন, তো কলকাতার আবহাওয়া আর আমাদের আবহাওয়া তো অলমোস্ট একই রকম, তাহলে তারা তো একটা মডেল তৈরি করে ম্যানেজমেন্টটা করতে পারলো না। ওই পয়েন্টে আসতেছি আপনার, যে এই কাজের দায়িত্ব হলো যারা এর সঙ্গে জড়িত তাদের কথা। তারপরেও আমার নিজের ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে 4-5 দিনের বেশি বা 3 থেকে 5 দিনের বেশি,
ফুলের টব বলেন, এসি নিচে বলেন, ফ্রিজের নিচে বলেন, ছাদ বাগানে বলেন, ঘরের চতুর্পাশে, এই দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। আর ঘরের দায়িত্ব তো প্রশাসন যারা, সিটি কর্পোরেশন, এখন সিটি কর্পোরেশনের দোষ একা দিয়েও লাভ নাই, সারা দেশে ছড়ায় গেছে 64টা জেলায়, তাই না? এটা তো কিন্তু আগে তো শুধু শহর কেন্দ্রিক ছিল, সুতরাং সেটাও কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, ওদের উদাহরণটা দিল, সেটা আমি বলছি, দেখেন আমাদের ডাক্তারদের যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আরও জোরে সোরে কাজ করতে হবে। আমি বিভিন্ন সময় আগেও বলতাম, যখনই ডেঙ্গু শুরু হয়, মশা মারা তোড়জোড় শুরু হয়, সারা বছর খবর থাকে না। এইটা না, যেহেতু এটা সারা মৌসুমি রোগ না, সারা বছরই হচ্ছে, যারা এর সঙ্গে জড়িত, সিটি কর্পোরেশন বা অন্যান্য যারা এর মধ্যে জড়িত, সবাই কিন্তু একসাথে এবং সমন্বয় লাগবে। এটা এমন যখন ঢাকাই ধরেন, ঢাকা তো নর্থ আছে, সাউথ আছে, নর্থ শুরু করলো, সাউথ করলো, তাহলে তো হবে না। দুজনের মধ্যে কিন্তু সময়, আবার ঢাকা শহরে আমরা যখন কথা বলি এইভাবেই কিন্তু বলি যে ঢাকা নর্থে আছে, সাউথে কম, তাহলে তার হলো না। আরেকটা ব্যাপার আছে, ঢাকা শহরের সব জমি কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারও না, রাজুক আছে, ভূমি মন্ত্রণালয় আছে, এয়ারপোর্ট আছে, ক্যান্টনমেন্ট আছে, ওটা কিন্তু আলাদা, এটা কিন্তু সব জায়গায় যেতে। এই জন্যই বলছি সমন্বয়টা দরকার। সমন্বয়ের মাধ্যমে আমরা নিধন, এই মশা নিধনের কার্যক্রম শুরু করতে পারি বা করি বা করতে হবে আমাদের, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব, নির্মূল হয়তো হবে না, কিন্তু নিয়ন্ত্রণটা কিন্তু সেটা আমাদের করতেই হবে। এইরকম কি সার্বিক কোনো সমন্বয় হয় বলে ডাক্তার আয়েশা আক্তার? আপনাদের উপরে চাপটা পড়বে চিকিৎসার সময় কোনো গাফিলতি আছে কিনা, এগুলো যখন ধরা হবে, তার মানে নিধন প্রক্রিয়াটাও তো আপনারা জড়িত, মানে সাজেশনের জায়গা থেকে, না হলে তো আপনাদের সেই রকম কোনো সমন্বয় কি হয়? অবশ্যই হয়, মিটিংগুলোতে হয়, কিন্তু সেখানে কিন্তু সমন্বয় করে কাজ করার কথা বলা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে জেলা উপজেলা পর্যায়ে এবং একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ওই সমন্বয় কিন্তু কাজটা আসলে করছে না। যাদের কাজ করার কথা সবাই কিন্তু করছে না। শুরুতে তো লার্ভিসের ধ্বংস করার কথা, তারপর তো অ্যাডাল্টসের, সেটা যদি আমরা শুরুতে লার্ভিসেরটা ধ্বংস করি তাহলে তো অ্যাডাল্ট হতে পারছে না। আমরা শুরু থেকে তো কাজটা করতে হবে, প্রতিটা দিনই কাজ করতে হবে। আমি এরকম অনেক রোগী যাদের পরিজন মারা গিয়েছে, তারা বলেছেন যে আমার বাসায় আমি 100% নিরাপদ ছিলাম এবং পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু আমি তো বাড়ির মধ্যে শুধু থাকি না, আমি আমার বাচ্চা স্কুলে যায়, সেই বিষয়গুলো সবারই দায়িত্ব, স্কুলে সব জায়গায় কিন্তু দায়িত্ব আছে, স্কুলে যে কর্তৃপক্ষ তারা দায়িত্ব, যে এখানে কোনো ময়লা পড়ে আছে কিনা, পানিটা জমা আছে কিনা, সেটা তো আমরা যে করতে পারবো, সেটা তো তাদের দায়িত্ব। কিন্তু সবাইকে মিলে একসাথে জাগ্রত, তার মানে হলো স্থানীয় সরকার বিভাগে যে উপজেলা নির্বাচন বিশাল পরিসরে হলো, তাদের তো দায়িত্ব আছে অবশ্যই, সেই জিনিসগুলো আপনাদের বলার সুযোগ হয় কিনা? সেগুলো তো মিটিংয়ে যখন করা হয়, অবশ্যই সমন্বয় সভা হয়, প্রত্যেকটা জেলা উপজেলা হবে, ঢাকা হচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন কাজে নামছে তখন কিন্তু তাদেরকে দায়িত্বের মধ্যে তো কাজটা চলে আসে, যে আমার এটা দায়িত্ব, আমার এলাকাটা করা, ঠিক করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা বা কীভাবে করা, সেগুলো তাদের দায়িত্বের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে। স্যার, আপনার কাছে শেষ দিকে আমরা আসি, যে ভ্যাকসিনেশনের কথা, যেহেতু করোনার টিকা নিয়ে আমরা কথা বললাম, ডেঙ্গুর ক্ষেত্রেও বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় বোধহয় ভ্যাকসিনেশনের প্রয়োগ হয়েছে, সেটির সফলতা বা আমাদের ওই চিন্তা ভাবনাগুলোর দিকে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে বলুন। না, আলটিমেটলি হয়তো ভ্যাকসিন, তো আসলে ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীতে অনেক জায়গায় কিন্তু কাজকর্ম চলছে, তো কিছু কিছু সাকসেসফুল হয়েছে, কিছু কিছু হয় নাই। এটা প্রবলেম হলো ডেঙ্গুর 4টে সেরোটাইপ থাকে, ডেন 1, 2, 3, 4, এমন কোনো কার্যকরী ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না যেটা 4টের এগেনস্টেই কাজ করে, একটাই করে তা একটা করে, এই একটা প্রবলেম হচ্ছে। সেকেন্ড হলো 2টের ভ্যাকসিন কিন্তু অলরেডি আসছে, একটা জাপানে, ওটার নাম হলো কিউডেঙ্গা, আর ফ্রান্সে একটা ছিল, তাকে বলে ডেনভ্যাক্সিয়া, ফ্রান্সের ওই সানোফিয়ারা বাইর করছিল। প্রবলেম হয়েছে ওই জাপানে যেটা হয়েছে, এটা কিন্তু একটা গণটিকা বলতে যা বোঝায় তা কিন্তু না, এটা লিমিটেড এজের মধ্যে 6 থেকে 16 বা 6 থেকে 6-এর নিচেও দেওয়া যায় না, 5 বছরের উপরেও দেওয়া যায় না, এই একটা প্রবলেম। ইভেন ডেনভ্যাক্সিয়া যেটা, ওটা করে আগে টেস্ট করে নিতে হয়, যাদের একবার ডেঙ্গু হয়েছে তাদের দেওয়া যায়, ভুল করে যদি যাদের হয় নাই তাদের আবার সিরিয়াস রিয়েকশন হয়ে যায়। সেই জন্য WHO কিন্তু এখন অনুমোদন দেয়নি। অনেক দেশে এগুলো ট্রায়াল চলছে, ব্রাজিলে চলছে, ইন্দোনেশিয়া চলছে, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় কিন্তু চলছে এখনও, কিন্তু এখনও জেনারেল পাবলিকের জন্য, সবার জন্য ব্যবহারযোগ্য কিন্তু এখনও হয় নাই। সেই জন্য আমাদের আরেকটা, সেটা কি শুধুমাত্র ওই যে 4টা টাইপ, এটা একটা বড় রকম না, 4টে টাইপের জন্যই প্রবলেম, কিন্তু যারা দিচ্ছে তারা তো বলছে যে খুব কার্যকরী, এবং আমাদের দেশে ICDF কিন্তু একটা ট্রায়াল করছে, কিন্তু এখনো ট্রায়াল পর্যায়ে, এটা ধরেন আগামী হয়তো আরো বছর 2 লাগবে, ওদের সেকেন্ড ফেজ হয়ে গেছে, তারা থার্ড ফেজে আছে। সুতরাং এক কথায় বলতে হলে এখনো কার্যকরী কোনো টিকা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল। আমাদের সরকার কিন্তু সচেতন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন যখনই ভ্যাকসিন আসবে তখন হয়তো আমরা পেয়ে যাবো। বিভিন্ন করোনার সময় আপনার মনে আছে, তখন আমরা মনে করছিলাম যে ভ্যাকসিন আমরা পাবো কিনা, মানে প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে সজাগ ছিলেন, তার সঙ্গে অনেক সময় আমার কথা হয়ে গেছে, আমি বলছিলাম যে সেটা ওইটাই বলছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছিলাম যে এই যখন করোনা ভ্যাকসিন আসলে সব বড় বড় দেশ সব আগে কিনে ফেলবে, আমরা কি পাবো?
উনি কিন্তু বলছিলেন যে ভ্যাকসিন আসুক, দেখবেন আমরা যে কোনোভাবে কালেক্ট করি। ঠিকই কিন্তু উনি কালেক্ট করছেন এবং বিনা পয়সায় আমাদের দেশের মানুষকে দিচ্ছেন, এবং করোনা তো আমরা অনেকটা ভালোভাবে মোকাবেলা করছি, এটা তো সত্য। এই ভ্যাকসিনটা যখন অ্যাভেলেবল হবে অবশ্যই কিন্তু আমাদের দেশের মানুষে পাবে, অবশ্যই আনবে, কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে, আরও সায়েন্টিফিক্যালি প্রুভড হোক, কার্যকরী প্রমাণিত যখন হবে এবং সেফটিটাও কিন্তু মানুষের জন্য কোনো জটিলতা সাইড ইফেক্ট না হয়, এবং করোনা নিয়ে যে কথাবার্তা বলছে এই ধরনের কথাবার্তা না হতে পারে, শুধু আমাদেরকে একটু ভ্যাকসিনের জন্য ওয়েট করতে হবে আর কি, তাছাড়া তো কোনো উপায় নেই। তবে এটাও সত্য যে একমাত্র ভ্যাকসিন, এটাও ঠিক, কিন্তু মশার নিধনের কার্যক্রমটা বন্ধ করা যাবে না। ভ্যাকসিনও লাগবে হয়তো রেডি হলে, কিন্তু মশক নিধনের কার্যক্রম যেটা বললাম, অ্যাডাল মশা মারতে হবে, লার্ভাগুলোকে ধ্বংস, এবং জনগণকেও খেয়াল রাখতে হবে, মশার কামড় থেকে তাকে বাঁচাইতে হবে। দিনে রাতে যখনই ঘুমান মশারিটা আনো, তাই না, ঘরে স্প্রেটে করতে পারেন। বাচ্চারা যেমন বলি ফুল প্যান্ট, ফুল হাতা জামা, যতটুকু প্রোটেকশন দেওয়া যায়, যার যার দিক থেকে যদি সবাই মিলে কাজ করে, তাহলে কিন্তু এককভাবে কাজে দায়ী করাও কিন্তু মুশকিল। দায়ী করলে আসলে জীবন তো আর বাঁচানো যাবে না, সেই দায়ী করলাম। সেজন্য সবার সমন্বিত পদক্ষেপ দরকার, আর জনগণের সচেতনতা দরকার। আমি তো মনে করি যে সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত করা দরকার। জনসম্পৃক্ততা আর জনসচেতনতা ছাড়া এটা কিন্তু নির্মূল করতে পারবেন না। এবং আমি সবসময় একটা কথা বলি যে সবাইকে সম্পৃক্ত করতে হবে, ছাত্র, শিক্ষক, যুবক, জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি। এবং একটা কথা আমি আগেও বলছি, এখনও বলি, আমাদের যারা মানুষকে সচেতন করার জন্য আমাদের যারা মুরব্বী, মসজিদের ইমাম সাহেব করতে পারে, ইমাম যারা, তারা শুক্রবারে খুতবায় বলতে পারে, অন্য ধর্মের যারা গুরু তারাও, তাদেরকে মানুষ মানে, কিন্তু মানুষ কিন্তু সচেতন হবে। ইভেন স্কুলে পাঠ্য বইয়ে এই ধরনের অন্তর্ভুক্ত করা যেতে পারে, তাহলে কিন্তু জনগণ সচেতন হবে, সতর্ক হবে, তাদের হেলথ এডুকেশন সম্বন্ধে জানতে পারবে। তাইলে আমরা এটাকে, ওই যেটা বললাম, হয়তো নির্মূল হবে না, কিন্তু নিয়ন্ত্রণটা অসম্ভব না। শেষ করবেন 1-2 মিনিটে জনগণকে কি বলার আছে। এবং আরেকটা বিষয় মজার ছলে আমরা বলছিলাম যে খুবই সিরিয়াস ইস্যু, সেটি হলো ডাব সহ বিভিন্ন জুসি যে ফলগুলো, সেগুলোর দামও কিন্তু বেড়ে গিয়েছিল। তার বিকল্পই বা কি হতে পারে? আমরা তো বলছি লিকুইড খেতে হবে, সেটি নিয়ে একটুখানি। আচ্ছা, বিকল্প হতে পারে যে এখন ডাবে তো পটাশিয়াম কিন্তু বেশি থাকে, বেশি খাওয়া কিন্তু ঠিক না। কারণ পটাশিয়াম বেশি থাকলে হাইপারক্যালেমিয়া হয়, হার্টে কিন্তু সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু বেশি ডাব খাওয়া যাবে না, খেতে পারবে হয়তো 2 দিন একটা খেলে। কিন্তু সবচেয়ে ভালো যদি ডেঙ্গু হয়ে যায়, ওটস স্যালাইন এবং নর্মাল যে বিশুদ্ধ খাওয়ার পানি, সেটাই কিন্তু অনেক বেশি আনা। এবং সাথে এখন তো তরমুজ পাওয়া যাচ্ছে, মানে যে কোনো যেগুলো ফলে পানি থাকছে সেটা কিন্তু খেতে পারছে। একদম ডাব খেতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। সেখানে কিন্তু আমরা গতবারও কিন্তু বলেছি, এখন একই কথা বলছি যে ডাবটা চাইলে সে খেতে পারছে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি খেলে আর সবচেয়ে দরকার সচেতন হওয়া, নিজের ঘর বাড়ি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস আশপাশটাও মানুষকে সচেতন করা। নিজে যেমন জানি আরেকজনকে জানানো, কারণ জানতে জানতে কিন্তু শিখবে, যত বেশি বলা হবে তত সেটা মনে থাকবে। নিজেও জানা, সেই জিনিসটা অন্যকে বলা, যখন যেখানে যাচ্ছে আমরা বলবো যে আপনার এই কাজটা, তাহলেই ছড়াবে। এবং নিজের দায়িত্ব নিজে বোঝা যে আসলে এই কাজটা আমার করা দরকার, যেখানে সেখানে ময়লাটা না ফেলা। এটা কিন্তু আসলে উচিত না আমাদের, মানে এই সমাজে যারা করছে, যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছে, নিজ দায়িত্বে ময়লাটা উঠে আরেক জায়গায় ফেলা, সেটি খুব গুরুত্বপূর্ণ। আমরা শেষ করতে চাই। ডাক্তার আয়েশা আক্তার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা মোটামুটি নানান রকম দিক থেকেই আলোচনাটা করবার চেষ্টা করলাম। সেটি হলো যে সংবাদের যত শিরোনামই হোক, ডেঙ্গু ঝড়ের কথা বলা হোক, ভয়াবহ কতটা হবে, কিন্তু সচেতনতাটা খুব বেশি জরুরি। স্বাস্থ্যসেবার জায়গাটা 2 জন চিকিৎসকই বললেন যে আমাদের মোটামুটি নিয়ন্ত্রণের জায়গা আছে, প্রস্তুতও আছে, কিন্তু ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিকভাবে যদি আমরা সচেতন না হই, তাহলে মশা যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে স্বাস্থ্যসেবায় কিন্তু ঝুঁকি পড়বে। তখন নানান রকম আলোচনা আমরা করব। সুতরাং সেটি খুব জরুরি। সামনের দিকে নিশ্চয়ই প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সচেতন থাকবেন, সেটি প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।